আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। কামরুল স্টাডির নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের চতুর্থ শিখন অভিজ্ঞতা থেকে আলোচনা করব। চতুর্থ শিখন অভিজ্ঞতার শিরোনাম হচ্ছে রাজনৈতিক কাঠামো ও নাগরিক দায়িত্ব। এখানে তোমাদের যে 50 পৃষ্ঠার ছক রয়েছে সেটি আজকে আমরা এই ভিডিওতে পূরণ করে দেখাবো। তো তার আগে আমরা একটু দেখে নিচ্ছি যে কোন বিষয়ের উপর আমরা ছক পূরণ করতে যাচ্ছি। পূর্বের ভিডিওতে আমরা দুটি অনুসন্ধান সম্পর্কিত প্রশ্নমালা পূরণ করেছিলাম। একটি হচ্ছে বিদ্যালয়ের কাঠামো কার্যক্রম সম্পর্কিত অনুসন্ধান প্রশ্নমালা 1, অন্যটি হচ্ছে ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন কাঠামো ও কার্যক্রম সম্পর্কিত অনুসন্ধান প্রশ্নমালা 2। এবং এখানে যে বিষয়টি কথা বলা হচ্ছে, এই যে দুটি অনুসন্ধান সম্পর্কিত প্রশ্নমালা আমরা পূরণ করলাম সেটার আলোকেই আমরা একটি পোস্টার পেপার উপস্থাপন করব। তো এখানে যে বিষয়টি বলছে যে অনুসন্ধান হতে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে আমরা বিদ্যালয় ও ইউনিয়ন পরিষদে যেসব সেবা পাওয়া যায় সেসব ক্ষেত্রে নিজের ভূমিকা চিহ্নিত করে নিচে দেওয়া ছক ব্যবহার করে পোস্টার পেপার উপস্থাপন করব। পোস্টার পেপার হিসেবে আমরা পুরনো ক্যালেন্ডার বা কাগজের প্যাকেট ব্যবহার করতে পারি। অর্থাৎ পূর্বের যে দুটি ছক আমরা পূরণ করেছিলাম সেই দুটি অনুসন্ধানকৃত প্রশ্নমালা সেটার আলোকেই সেখান থেকে প্রাপ্ত তথ্যের আলোকে আমরা এখন একটি পোস্টার পেপার উপস্থাপন করব। তো বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার পূর্বে একটি কথা, যারা এখন আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকে বেল বাটনটি প্রেস করে দিও পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো চলো শুরু করছি। তো প্রথম যে আমাদের পোস্টার পেপার উপস্থাপন করব সেটা হচ্ছে, যেমন আমরা যেই পোস্টার পেপারের উপরে যে হেডলাইনটি আমরা দেব সেটা হচ্ছে যে অনুসন্ধান হতে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে আমরা বিদ্যালয় ও ইউনিয়ন পরিষদে যেসব সেবা পাওয়া যায় সেসব ক্ষেত্রে নিজের ভূমিকা চিহ্নিত করে পোস্টার আকারে উপস্থাপন করা হলো। অর্থাৎ তোমরা যে পোস্টার পেপারটি তৈরি করবে সেটার উপরে তোমরা এই কথাটি লিখে দিতে পারো শিরোনাম হিসেবে। তো প্রথমত আমাদের যেই সামাজিক প্রতিষ্ঠান সেটা হচ্ছে সামাজিক কাঠামো বিদ্যালয়, এই সম্পর্কে আমরা একটি পোস্টার পেপার তৈরি করব। তো এখানে যে কথাটি ছিল যে কী ধরনের সেবা পাই, বিদ্যালয় থেকে আমরা কী ধরনের সেবা পাই, এখানে প্রথম 1 নম্বরে যে বিষয়টি রয়েছে যে পাঠ্য বইয়ের মাধ্যমে শিক্ষা গ্রহণ। 2 নম্বর রয়েছে শিষ্টাচার, সততা, উদারতা, নিয়মানুবর্তিতা সম্পর্কে শিক্ষালাভ। 3 নম্বরে রয়েছে শিক্ষা সফরের মাধ্যমে বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণ। 4 নম্বরে রয়েছে জাতীয় উৎসব পালনের মাধ্যমে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়া। তো এখানে যে 4টি কথা বলা হয়েছে 4টি বিষয়ের উপরে, যেমন কী ধরনের আমরা সেবা পেয়ে থাকি। প্রথমত বিদ্যালয়ে আমরা যে ধরনের সেবা পাই সেটা হচ্ছে শিক্ষা গ্রহণ, কারণ বিদ্যালয় থেকে আমরা শিক্ষা গ্রহণ করার উদ্দেশ্যে কিন্তু আমরা বিদ্যালয়ে যেয়ে থাকি। এই প্রথম যে সেবাটি পাই সেটা হচ্ছে বিদ্যালয় থেকে আমরা শিক্ষা গ্রহণ পেয়ে থাকি, শিক্ষা লাভ করে থাকি। এছাড়া 2 নম্বর হচ্ছে শিষ্টাচার, আমরা শিষ্টাচার শিখি, শ্রদ্ধাবোধ শিখি, আমাদের যে নৈতিক মূল্যবোধ রয়েছে সেগুলো আমরা শিখি। বিদ্যালয় থেকে আমরা এগুলো শিষ্টাচার বা নিয়মকানুনগুলো আমরা শিখে থাকি, আদব কায়দা, ভদ্রতা, নম্রতা, এই বিষয়গুলো আমরা সেখান থেকে শিখে থাকি। এছাড়া আরও যে সেবা পাই সেটা হচ্ছে সততা, উদারতা, নিয়মানুবর্তিতা, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা সততা শিখি। এছাড়া উদারতা, সহমর্মিতা, পরোপকারিতা, এই বিষয়গুলো আমরা শিখে থাকি। এখন নিয়মানুবর্তিতা, শৃঙ্খলাবোধ, অর্থাৎ কীভাবে আমরা শৃঙ্খলা রক্ষা করব, এই বিষয়গুলো আমরা বিদ্যালয় থেকে শিক্ষা লাভ করে থাকি। এছাড়া দেখা যাচ্ছে যে প্রত্যেক বছরে বিদ্যালয়ে বিভিন্ন স্থান ভ্রমণ করা হয়ে থাকে শিক্ষা সফরের মাধ্যমে। যে সকল দর্শনীয় স্থান আমরা ভ্রমণ করি শিক্ষা সফরের মাধ্যমে সেখান থেকে আমরা বিভিন্ন ধরনের শিক্ষা অর্জন করে থাকি। তাছাড়া 4 নম্বর যে সেবা সেটা হচ্ছে জাতীয় উৎসব পালনের মাধ্যমে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়া। দেখা যাচ্ছে যে বিদ্যালয়ে প্রত্যেক বছরে আমাদের যে জাতীয় দিবসগুলো রয়েছে, যেমন 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, 16ই ডিসেম্বর, 14ই ডিসেম্বর যে শহীদ বুদ্ধিজীবী দিবস, দেখা যাচ্ছে যে এই যে দিবসগুলো রয়েছে এই দিবসগুলো থেকে আমরা দেখা যাচ্ছে বিদ্যালয়ে এই দিবসগুলো পালন করে থাকে এবং সেইগুলো পালন করার মধ্য দিয়ে আমরা বিদ্যালয়ের এই যে জাতীয় উৎসব সেই উৎসবে আমরা অংশগ্রহণ করে থাকি এবং এর মধ্য দিয়ে আমরা দেশের যে ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি রয়েছে, এছাড়া আমাদের যে মহান মুক্তিযুদ্ধ রয়েছে এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানতে পারি এবং নিজেদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে পারি। তো যেহেতু বিদ্যালয় থেকে আমরা এই ধরনের সেবাগুলো পেয়ে থাকি, সেক্ষেত্রে তোমার ভূমিকাটা কী? তো তুমি সেই জায়গায় লিখবে যে আমার ভূমিকা, যেমন তোমার ভূমিকা হচ্ছে 1 নম্বর হচ্ছে নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হওয়া, 2 নম্বর হচ্ছে শিক্ষকদের সম্মান করা, 3 নম্বর হচ্ছে বিদ্যালয়ে সবার সাথে ভালো ব্যবহার করা, 4 নম্বর হচ্ছে বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের প্রয়োজনীয় সহযোগিতা করা। এখানে তোমার যে ভূমিকাটা, যেমন প্রথম ভূমিকাটা হচ্ছে যে নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হওয়া। স্বাভাবিকভাবেই তুমি যেহেতু একজন শিক্ষার্থী সেহেতু তুমি অবশ্যই বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত হবে, এটা তোমার কাজ। এছাড়া
শিক্ষকদেরকে সম্মান করতে হয়, আমরা জানি শিক্ষকদেরকে সম্মান করা এটা তোমার কাজ। এছাড়া বিদ্যালয়ে সবার সাথে ভালো ব্যবহার করা, তোমার যারা সহপাঠী রয়েছে, বন্ধুবান্ধব রয়েছে, সবার সাথে ভালো ব্যবহার করা, সুন্দর আচরণ করা, এটা তোমার ভূমিকা বা কাজ। এছাড়া 4 নাম্বার যে ভূমিকা সেটা হচ্ছে বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের প্রয়োজনীয় সহযোগিতা করা। বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী বলতে বুঝি আমরা যারা প্রতিবন্ধী, তাদেরকে আমরা বুঝে থাকি। যে তোমার যে সকল বন্ধু রয়েছে যারা প্রতিবন্ধী, যদি থেকে থাকে ক্লাসে, তাকে বিভিন্ন কাজে তুমি সহযোগিতা করবে, এটা তোমার কাজ। তো এটা ছিল আমার যে বিদ্যালয় থেকে আমরা কী ধরনের সেবা পেয়ে থাকি এবং তোমার ভূমিকাটা কি সেই বিষয়ে এই ছক পূরণ। এবার আমরা চলে যাব পরবর্তী ছক পূরণ, সেটা হচ্ছে রাজনৈতিক কাঠামো, ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদ আমরা জানি যে একটি রাজনৈতিক কাঠামো এবং এখান থেকে আমরা কী ধরনের সেবা পেয়ে থাকি সেই বিষয়গুলো সম্পর্কে আমরা এখন জানবো। যেমন প্রথমত হচ্ছে 1 নাম্বার, যে গ্রামে নিরাপত্তার ব্যবস্থা করা হয়, ইউনিয়ন পরিষদ থেকে গ্রামে নিরাপত্তার ব্যবস্থা করা হয়। 2 নম্বর হচ্ছে কৃষি, স্বাস্থ্য, মৎস্য, পশুপালন ও শিক্ষা বিষয়ক কার্যক্রম পরিচালনা। 3 নম্বর হচ্ছে যে শিক্ষা চর্চার উদ্দেশ্যে পাঠাগার গঠনের উদ্যোগ গ্রহণ। 4 নম্বর হচ্ছে কৃষির উন্নয়নের জন্য উন্নত বীজ, চারা ও সার বিতরণের সুষ্ঠু ব্যবস্থা গ্রহণ। তোমরা যখন পোস্টার পেপার তৈরি করবে ঠিক এভাবেই লিখবে। তো আমরা বিদ্যালয় আমরা ইউনিয়ন পরিষদ থেকে আমরা কী ধরনের সেবা পেয়ে থাকি? প্রথমত ইউনিয়ন পরিষদ আমাদের যে গ্রামে যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সেটা নিশ্চিত করে নিরাপত্তা দিয়ে থাকে আমাদের। দেখা যায় যে ইউনিয়ন পরিষদের মাধ্যমে আমরা গ্রাম পুলিশ পেয়ে থাকি, তারপরে সেখানে গ্রাম আদালত থাকে, দফাদার থাকে, বিভিন্ন প্রয়োজনে তারা আমাদেরকে সহযোগিতা করে থাকেন। অর্থাৎ গ্রামের সার্বিক নিরাপত্তার দায়িত্ব ইউনিয়ন পরিষদ পালন করে থাকে। এই ধরনের সেবাগুলো আমরা পেয়ে থাকি তা আছে নিরাপত্তার ক্ষেত্রে। 2 নম্বর হচ্ছে কৃষি, স্বাস্থ্য, মৎস্য, পশুপালন ও শিক্ষা বিষয়ক কার্যক্রম। দেখা যাচ্ছে যে এই যে কৃষি স্বাস্থ্য সম্পর্কিত যে সকল সুবিধা, কৃষি বিষয়ক পরামর্শ, মৎস্য চাষ সম্পর্কে পরামর্শ, পশুপালন এবং শিক্ষা বিষয়ক বিভিন্ন কার্যক্রম ইউনিয়ন পরিষদ আমাদের দিয়ে থাকে। এই ধরনের সেবাটা আমরা ইউনিয়ন পরিষদ থেকে পেয়ে থাকি। 3 নম্বর যে সেবাটা পেয়ে থাকি সেটা হচ্ছে শিক্ষা চর্চার উদ্দেশ্যে পাঠাগার গঠনের উদ্যোগ গ্রহণ। দেখা যাচ্ছে যে এলাকার ভিতরে শিক্ষা চর্চার উদ্দেশ্যে বিভিন্ন স্থানে ইউনিয়ন পরিষদ পাঠাগার গ্রহণের উদ্যোগ গ্রহণ করে থাকে এবং যারা পড়তে চায় তাদেরকে পাঠাগারে পড়ার ব্যাপারে উদ্বুদ্ধ করে থাকে। এই ব্যাপারে ইউনিয়ন পরিষদ গ্রামের তরুণীদেরকে সচেতন করে থাকে। এছাড়া 4 নম্বরে রয়েছে কৃষির উন্নয়নের জন্য উন্নত বীজ, চারা ও সার বিতরণের সুষ্ঠু ব্যবস্থা। দেখা যাচ্ছে কৃষির উন্নয়ন এবং সম্প্রসারণের জন্য উন্নত বীজ তারা সরবরাহ করে থাকে, চারা সরবরাহ করে থাকে এবং সার বিতরণের সুষ্ঠু ব্যবস্থা গ্রহণ করে থাকে। তো ইউনিয়ন পরিষদ থেকে আমরা এই ধরনের সেবাগুলো পাচ্ছি। তো তুমি একজন সাধারণ নাগরিক হিসেবে ইউনিয়ন পরিষদের তুমি যে এই সেবাগুলো পাচ্ছ তার বিপরীতে তোমার যে ভূমিকা সেটাই তুমি পোস্টার পেপারে লিখবে। প্রথমত তুমি লিখবে যে আমার ভূমিকা। প্রথমত হচ্ছে 1 নম্বর, এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সহায়তা করা, এটা তোমার ভূমিকা। 2 নম্বরে হচ্ছে বর্ষাকালে গাছ লাগানো এবং গাছ সংরক্ষণ করা, এটা তোমার 2 নম্বর ভূমিকা। 3 নম্বর হচ্ছে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা, এটা তোমার 3 নম্বর ভূমিকা। আর 4 নম্বর ভূমিকা হচ্ছে ইফটিজিং, যৌতুক প্রথার বিরুদ্ধে সচেতন হওয়া বা রুখে দাঁড়ানো, এটা তোমার ভূমিকা। তো আমরা প্রথম যে ভূমিকাটা সেটা যদি একটু বিশ্লেষণ করি, যে স্বাভাবিকভাবে ইউনিয়ন পরিষদের একজন সদস্য হিসেবে তুমি তোমার এলাকাকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সহায়তা করবে, এটা তোমার কাজ। 2 নম্বর হচ্ছে বর্ষাকালে গাছ লাগানো এবং গাছ সংরক্ষণ করা। বর্ষাকালে গাছ বিভিন্ন জায়গায় তোমরা একটি সংগঠন করে বা ক্লাব করে বন্ধুদেরকে নিয়ে সামাজিক সংগঠন হিসেবে বা স্বেচ্ছাসেবক হিসেবে তোমরা গ্রামের প্রতিত যে সকল জায়গাগুলো রয়েছে সেখানে তোমরা গাছ লাগাতে পারো এবং সেগুলো সংরক্ষণ করতে পারো, এটা তোমার কাজ। এছাড়া প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, খরা, নদী ভাঙ্গন বা অন্যান্য যে সকল দুর্যোগ রয়েছে, তো সেখানে যার যে এলাকায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো, তাদেরকে সহযোগিতা করা, তাদের বিপদে এগিয়ে যাওয়া, এটা তোমার কাজ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে একজন ইউনিয়ন পরিষদের সাধারণ নাগরিক হিসেবে। এছাড়া ইফটিজিং, যৌতুক প্রথার বিরুদ্ধে রুখে দাঁড়ানো বা সচেতন হওয়া। দেখা যাচ্ছে যে তোমার এলাকায় যদি কোনো প্রকার ইফটিজিং হয় বা যৌতুক প্রথা হয় বা বাল্য বিবাহ হয়, সেটার বিরুদ্ধে সচেতন হতে হবে প্রথমত, এবং সেটার বিরুদ্ধে তোমার সচেতনতা গড়ে তুলতে হবে, প্রচারণা চালাতে হবে, তোমার এটা কাজ। এছাড়া সেটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তো আমরা যে বিষয়টা জানলাম যে ইউনিয়ন পরিষদের থেকে আমরা কী ধরনের সেবা পাই এবং একজন ইউনিয়ন পরিষদের সাধারণ নাগরিক হিসেবে তোমার যে ভূমিকা সেটা তুমি লিখবে পোস্টার পেপারে।
তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছো। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট করে দিও এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিও। তো দেখা হবে আমাদের পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে।